হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটা ঠিক কী জন্য বানিয়েছি। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সম্পূর্ণ বৃন্দাবন যাত্রাটি। তো এই বৃন্দাবন যাত্রা করার জন্য আমাদের ঠিক কতদিনের ট্যুর প্ল্যান করতে হবে, আমরা কিভাবে বৃন্দাবন আসব এবং আসার পর আমরা কিভাবে ঘুরতে পারবো বৃন্দাবনটি, আর কোথায় থাকতে পারবো, কিভাবে বৃন্দাবন থেকে বাকি যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি কিভাবে যাব, আর তার সাথে অবশ্যই আমাদের বৃন্দাবন ঘুরতে গেলে অ্যাপ্রক্সিমেট কতটা টাকা খরচা হতে পারে, অর্থাৎ একটা বাজেট, সেটাই আমি আপনাদের সাথে এই ভিডিওতে সম্পূর্ণভাবে শেয়ার করব। আর তার সাথে অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে বৃন্দাবন যাত্রাটি সম্পূর্ণ করার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য, যে 5টি জিনিস করলে কিন্তু আপনাদের বা আমাদের সবার বৃন্দাবন যাত্রাটি আমরা সম্পূর্ণ করেছি বলতে পারি, সেটিও কিন্তু আমি এই ভিডিওতে বলবো। তো প্রথমেই আমরা জেনে নেব আমরা বৃন্দাবন কিভাবে আসব। আমরা যেহেতু রিসেন্টলি এখন পাঞ্জাবের ভাটিন্ডাতে আছি, তো আমরা বৃন্দাবন যাওয়ার জন্য ভাটিন্ডা থেকে মথুরা অবধি রিজার্ভেশন করেছিলাম। আপনারা যারা যেখানে আছেন সেখান থেকে আসার জন্য বৃন্দাবনের মধ্যে নিয়ারেস্ট সবথেকে বড় স্টেশন হলো মথুরা জাংশন, তো তার জন্য ভায়া ট্রেনে আসতে পারেন। আর যদি মথুরার অবধি ডিরেক্ট ট্রেন না পেয়ে থাকেন তাহলে দিল্লি বা আগ্রা অবধিও আসতে পারেন। দুটোর থেকে মথুরার ডিস্টেন্স ভায়া গাড়িতে 2 থেকে 2.5 ঘন্টার মতো। তো আমরা রাত্রের পাঞ্জাব মেলে আমাদের রিজার্ভেশন করেছিলাম, সেখানে আমরা মথুরা পৌঁছে যাই। মথুরাতে স্টেশনে নামার পর আপনারা চাইলে সেখান থেকে বাসে করে অথবা সেখান থেকে অটো বা টোটো বা গাড়ি রিজার্ভ করেও বৃন্দাবন অবধি চলে যেতে পারেন। আমরা সেখান থেকে টোটো করে গিয়েছিলাম বৃন্দাবন অবধি। সেখানে আমাদের ভাড়া লেগেছিল পার হেড 50 টাকা করে। আর যদি বাসে যেতে চান তাহলে মথুরা স্টেশন থেকে বাস স্ট্যান্ডের ভাড়া 10 টাকা, আর বাস স্ট্যান্ড থেকে আবার বৃন্দাবনের প্রেম মন্দির অবধি ভাড়া হলো 35 টাকা। তো সেটাও কিন্তু খুব ভালোভাবে পৌঁছে যাওয়া যায়। এরপরে আমি শেয়ার করব আমরা বৃন্দাবনে পৌঁছে কোথায় ছিলাম। সেটা অবশ্য আমি আমার প্রথম ভিডিওতে শেয়ার করেছি, তাও আরেকবার এই ভিডিওতে সম্পূর্ণভাবে বলে দিচ্ছি। বৃন্দাবন পৌঁছানোর পর আমরা চলে গেলাম মহারাজা অগ্রসেন আগরওয়াল ট্রাস্টে। সেখানেই আমরা আমাদের পুরো যাত্রা দিতে থেকেছিলাম। সেখানে প্রতিদিনের ভাড়া 500 টাকা। এই ট্রাস্টে কিন্তু কোনো অনলাইন বুকিং হয় না। যেহেতু এই ট্রাস্টে আমার থেকে নিজস্ব খুব ভালো লেগেছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কোনো প্রমোশনের জন্য বলছি না। ইস্কন মন্দিরের ঠিক সামনেই পাশের রোডে এই মহারাজা অগ্রসেন আগরওয়াল ট্রাস্টটি আছে। লোকেশনও খুব সুন্দর এবং ওনাদের পরিষেবাও আমাদের খুব ভালো লেগেছে। তো এই ট্রাস্টের সাথে যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বারটি, সেটি আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব। আপনারা যদি ভবিষ্যতে চান, যদি এখানে থাকতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বুকিং করতে পারেন। তো এরপর আমরা জেনে নেব বৃন্দাবনের জন্য ঠিক আমরা কতদিনের ট্যুর প্ল্যান করব। বৃন্দাবনে 2 রকম কিন্তু ট্যুর প্ল্যান করা যায়। প্রথমটি হলো যদি শুধুমাত্র বৃন্দাবন ধাম ঘুরতে আসার জন্য করতে চাই, তাহলে সেক্ষেত্রে 3 থেকে 4 দিনই যথেষ্ট। আর যদি একটু আধ্যাত্মিক উন্নতির জন্য করতে যাই, সত্যি কথা বলতে ওই 1 মাসও কিন্তু কম পড়ে যাবে, কারণ এখানে ভগবানের এত দিব্যলীলাস্থল আছে যেগুলো কমপ্লিট করা কিন্তু আমার মনে হয় প্রায় অসম্ভব একসাথে। তো
প্রথমে ফিরে আসা যাক সেই 3 দিনের ট্যুর প্ল্যানে। এই 3 দিনের ট্যুর প্ল্যানের মধ্যে প্রথম দিনটি রাখা যেতে পারে বৃন্দাবনে। আমরা এখন সবাই যে মন্দিরগুলো প্রায় ইন্টারনেটে দেখে আসছি বা মোটামুটি সবারই একটা ধারণা আছে সেই মন্দিরগুলোতে। তো তার মধ্যেই হলো শ্রী বাঁকে বিহারী মন্দির, শ্রী রাধারমণ মন্দির, শ্রী রাধা বল্লভ মন্দির, কৃষ্ণ বলরাম মন্দির, আরও প্রমুখ মন্দির আছে। যেরকম যদি ঘুরতে চান আরও রাধা দামোদর মন্দির, রাধা মদন মোহন মন্দির, গোবিন্দজি মন্দির, নিধুবন, মোটামুটি এগুলো একদিনে একটা টোটো ভাড়া করলে কিন্তু ঘুরে নিতে পারেন। প্রথম দিন এটা হয়ে যাওয়ার পর সেকেন্ড দিন আপনারা চলে যেতে পারেন বাসে করে কিংবা অটোতে করে বারসানা থেকেই তারা গোবর্ধন এবং রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আর নন্দগাঁও একদিনে কিন্তু পুরো ট্যুরটা হয়ে যাবে। আর থার্ড ডেতে আপনারা চাইলে আরও যে ভগবানের দিব্যলীলা স্থলগুলি আছে, যেরকম মথুরার কংসের কারাগার, তার সাথে দাউজি মন্দির, মথুরা দ্বারকাধীশ, এইগুলো সেই দিনে ট্যুর প্ল্যান করে আবার মথুরা থেকে ট্রেন ধরে কিন্তু রিটার্ন আপনারা নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সম্পূর্ণ বৃন্দাবন ট্যুরটি। আপনারা চাইলে আমাদের মতো করেও আপনাদের পুরো ট্যুরটি প্ল্যান করতে পারেন। তো প্রথম দিনে আমাদের বৃন্দাবন পৌঁছাতে প্রায় 12:30 একটা বেজে গিয়েছিল। তো সেই জন্য সেদিন বেশি ঘুরতে পারিনি। সামনে ইস্কন মন্দিরে গিয়েছিলাম, সেখানে বিগ্রহ দর্শনের পর চলে গিয়েছিলাম শ্রী অনিরুদ্ধাচার্য মহারাজের প্রবচন শোনার জন্য এবং তার আশ্রম দর্শনে। তার আশ্রম দর্শন হয়ে যাওয়ার পর আমরা আবার ইস্কন মন্দিরে এসে সন্ধ্যাকালীন আরতি দেখি এবং রুমে ফিরে যাই। এভাবেই আমাদের প্রথম দিনটি বৃন্দাবনে সম্পন্ন হয়। এরপরে সেকেন্ড দিন আমরা স্থির করি পঞ্চকোশী পরিক্রমার জন্য। তো ঠিক সেভাবেই আমাদের 3 ঘন্টা পরিক্রমা সম্পন্ন হওয়ার পরে আমরা চলে যাই বৃন্দাবন ধামে কিছু বিগ্রহ দর্শনের জন্য। সেদিন আমরা শ্রী রাধা দামোদর মন্দির, নিধুবন, সাহাজি মন্দির, শ্রী রাধারমণ মন্দির এবং তারপরে যমুনা তটে এসে সন্ধেবেলায় কিছুটা সময় কাটাই। তারপরে আবার রুমে ফিরে এসে সেকেন্ড দিনটি আমাদের এভাবে সম্পন্ন হয়। এরপরে আমরা থার্ড ডে চলে যাই বারসানার উদ্দেশ্যে। বারসানা যাওয়ার জন্য আপনারা দুরকমভাবে ট্রাভেল করতে পারেন। একটি হলো বাসে করে আর দ্বিতীয়টি গাড়ি রিজার্ভ করে। দুভাবেই বারসানা যাওয়া যেতে পারে। তো আমরা বাসে করেই বারসানা গিয়েছিলাম। গাড়ি রিজার্ভ করার ক্ষেত্রে এখানে বারসানার সাথে সাথে গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং নন্দগাঁও এই সম্পূর্ণ ট্যুরটির জন্য প্রায় 2 থেকে 2,500 টাকা লাগে রিজার্ভ গাড়ি করে। আর বাসে করে যেতে চাইলে সেক্ষেত্রে বৃন্দাবনের প্রেম মন্দির থেকে বারসানার জন্য 15-20 মিনিট অন্তর অন্তরই বাস আসে। আর সেই বাসের ভাড়া পার হেড 70 টাকা করে। বাসে করে বারসানা যাওয়ার পর সেখানে নেমেই টোটো পাওয়া যায় শ্রী লাডলিচু মহারাজ মন্দির যাওয়ার জন্য। আর সেই মন্দিরের ভাড়া 10 টাকা। মন্দিরে 10 টাকা দিয়ে পৌঁছে যাওয়ার পর খুব ভালোভাবে শ্রী লাডলিচু মহারাজের আমরা দর্শন করেছিলাম এবং তারপরে বাকি রাধারানীর দিব্য লীলাস্থলগুলিতে দর্শন করেছিলাম। আর আমরা আমাদের থার্ড ডেটি সম্পূর্ণভাবে বারসানাতে কাটিয়েছিলাম। আর সন্ধ্যের পর আবার ফিরে আসি শ্রী বৃন্দাবন ধামে ঠিক একইভাবে বাস ভাড়া করে প্রেম মন্দির অবধি। আর তার থেকে আমরা যেখানে ছিলাম তার ডিস্টেন্স 200 মিটার মতো। এরপরে ফোর্থ ডেটে আমরা গিয়েছিলাম কংসের কারাগার, তার সাথে রমন রেতি, রাভেল, নতুন গোকুল, পুরনো গোকুল। তো এইটাতে যাওয়ার জন্য আমরা একটি অটো রিজার্ভ করেছিলাম। আর এই অটোতে ভাড়া নিয়েছিল আমাদের 1100 টাকা। তো আমরা সেই অটো করে প্রথমে চলে যাই কংসের কারাগার, তারপর সেখান থেকে নতুন গোকুল দর্শন করার পর পুরনো গোকুল,
পুরনো গোকুলে গিয়ে অনেকগুলি ভগবানের দিব্য লীলাস্থল পাবেন। সেগুলো সমস্ত আমার ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপরে নতুন গোকুল পুরনো গোকুল হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম রাধারানীর আবির্ভাব স্থান রাভেলে। এই জায়গাগুলো কিন্তু অনেকটাই দূরে, কিন্তু যাওয়ার পর একটা আলাদা রকম মানসিক শান্তি পাওয়া যায়। তাই অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এই জায়গাগুলোতে যাওয়ার। রাভেল থেকে ফেরার পর আমাদের অনেকটাই সন্ধে হয়ে যায়। তারপর আমরা আবার ইস্কন মন্দিরে সন্ধ্যাকালীন আরতি দেখে রুমে ফিরে যাই। এরপর আমরা 5th ডেটে গিয়েছিলাম শ্রী বাঁকে বিহারী মন্দির, শ্রী রাধা বল্লভ মন্দির, শ্রী রাধা গোপীনাথ মন্দির আর গোপেশ্বর মহাদেব মন্দির। এরপর 6th ডেটি আমরা সম্পূর্ণভাবে কাটিয়েছিলাম শ্রী যমুনা তটে আর বৃন্দাবনের আরও কিছু দর্শনীয় স্থানে। সেগুলি রাধা মদনমোহন মন্দির, ইমলিতলা ঘাট, কালিয়া দমন মন্দির এবং আরও কিছু প্রমুখ মন্দির দর্শনে। তো আপনারা চাইলে ঠিক সেভাবে আরও আশেপাশে যত মন্দির আছে সেগুলো দর্শন করে একটি দিন সম্পূর্ণ করতে পারেন। এরপরে 7th ডেটি আমরা ঠিক করে রেখেছিলাম শ্রী গোবর্ধন মহারাজের পরিক্রমার জন্য। যেহেতু বৃন্দাবন ধামে আসতে গেলে এই দুটো পরিক্রমা বলা হয় যে অবশ্যই করে নিতে হয়, তাই 2nd দিন আমরা পঞ্চকোশী পরিক্রমা করেছিলাম। আর কিছুটা গ্যাপ রেখে, যেহেতু খালি পায়ে আমরা করেছিলাম সেই জন্যই কিছুটা গ্যাপ রেখেছিলাম। আবার ঠিক 7th ডেতে রেখেছিলাম শ্রী গিরিরাজ পরিক্রমা। এই গিরিরাজ পরিক্রমাও 21 কিলোমিটার এবং সেটির জন্য আমরা আবার প্রেম মন্দির থেকে বাসে করে পৌঁছে যাই শ্রী গোবর্ধনে। তো এই গোবর্ধন যাওয়ার জন্য বাসের ভাড়া লেগেছিল 45 টাকা করে পার হেড। গোবর্ধন বাস স্ট্যান্ডে নামার পর আমরা আবার একটি অটো করে চলে যাই শ্রী রাধাকুণ্ডে, আর তার জন্য ভাড়া লেগেছিল 10 টাকা পার হেড। তো রাধাকুণ্ডে পৌঁছানোর পর আমরা সেখান থেকেই পরিক্রমা শুরু করি। এরপরে আমরা 8th ডেতে আবার গিয়েছিলাম বর্ষানা শ্রী লাডলিচু মহারাজের মন্দিরে। সেখানে আমাদের নিজস্ব কিছু কাজ ছিল। তারপর সেখান থেকে আবার গিয়েছিলাম নন্দগাঁওয়ে। বর্ষানা থেকে নন্দগাঁওয়ের ডিস্টেন্স 4 কিলোমিটার। সেটি অটো করে যাওয়া যায়। অটোর ভাড়া পার হেড 30 টাকা করে। আর এই বর্ষানার সামনেই কোকিলাবন বলে একটি মন্দির আছে, শ্রী মহারাজের মন্দির। সেটিও চাইলে আপনারা দর্শন করে নিতে পারেন। সেক্ষেত্রে ওই মন্দির যাওয়ার জন্য প্রায় অটো রিজার্ভ করতে হয়, কারণ আলাদাভাবে কিন্তু যাওয়া হয় না। সেক্ষেত্রে অটোর ভাড়া পড়বে প্রায় 150 থেকে 200 টাকার মতো। নন্দগাঁওয়ে ভগবানের দর্শন করার পর আমরা আবার ফিরে আসি শ্রী বৃন্দাবন ধামে। তো এইভাবে আমাদের 8th দিনটি কমপ্লিট হয়। এরপরে ডে 9th-এ ছিল পবিত্র পুত্রদা একাদশী। তো সেদিন আমরা ইস্কন মন্দিরেই বেশিরভাগ সময় ভজন কীর্তন করেছিলাম। আর তার সাথে আমরা চলে গিয়েছিলাম প্রেম মন্দির দর্শনের জন্য। প্রেম মন্দির দর্শন হয়ে যাওয়ার পর এটি কিন্তু বিকেল 5টার দিকে খোলে। সকালবেলায় কিন্তু প্রেম মন্দিরে কোনো দর্শন হয় না। আর রাত্রেবেলা গেলে লাইটিংয়ের জন্য খুব সুন্দর লাগে। আবার প্রেম মন্দির দর্শন হয়ে যাওয়ার পর আমরা আবার ইস্কন মন্দিরে আসি এবং সন্ধ্যাকালীন আরতি দেখে আমাদের 9ম দিনটিও আমরা সম্পন্ন করি। এবার ডে 10-তে আমরা একাদশী পালন করে ইস্কন মন্দির থেকে শ্রীবিগ্রহ দর্শন করে শ্রী বৃন্দাবন ধামকে প্রণাম জানিয়ে আর প্রার্থনা করলাম আমরা আবার যেন তার কৃপা লাভ করতে পারি, আবার যেন রাধারানী আমাদের তার ধামে সুযোগ করে দেন আসার। এরপরে আমরা চলে গেলাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। বৃন্দাবন থেকে মথুরা জংশন, তারপরে ট্রেন থেকে বাড়ি। এরপরে আমি বলবো সেই গুরুত্বপূর্ণ তথ্যটি, যেটি না করলে বৃন্দাবন ধাম বলা হয় যে সম্পূর্ণ হয় না। তো বৃন্দাবন ধাম যাত্রা করার সময় যে 5টি আমাদের কথা মাথায় রাখতে হবে। প্রথমত, বৃন্দাবন ধামে আসার মাত্র ব্রজধূলি আমাদের মাথায় নিতে হবে। দ্বিতীয়ত, বৃন্দাবন ধামে এসে
ব্রজবাসী এবং সাধু সন্তদের সবসময় কিন্তু করজোড়ে প্রণাম নিবেদন করতে হবে, যেটি না করলে কিন্তু বৃন্দাবন যাত্রা বলা হয় অসম্পূর্ণ। 3 নাম্বার, বৃন্দাবনের লতা গুল্মদেরও কিন্তু প্রণাম নিবেদন করতে হবে। 4 নাম্বার, বৃন্দাবনে এলে অবশ্যই গোপেশ্বর মহাদেব মন্দিরে মহাদেবকে দর্শন করতে হবে। আর 5 নাম্বার হলো, বৃন্দাবন ধামে এলে অবশ্যই ব্রজবাসী বাড়ি থেকে মধুপুরি করে খেতে হবে, অর্থাৎ তাদের বাড়ির প্রসাদ খেতে হবে। এইভাবে এই 5টি জিনিস করলে কিন্তু বৃন্দাবন ধাম যাত্রা সম্পূর্ণ হয়। এরপর আমি বলবো আমার বৃন্দাবন যাত্রার জন্য ঠিক কতটা খরচা হয়েছে। আমরা যেহেতু 9 দিন ছিলাম, তাই সেখানে আমাদের রুম রেন্ট লেগেছে ওই 4,500 টাকা। তার সাথে প্রতিদিনকার খাবারের জন্য আমাদের খরচা হয়েছে প্রায় ওই 4,000 টাকার মতো। আর বৃন্দাবনের ভেতরে যেগুলো আমরা টোটো, অটো বা বাসে যে জার্নি করেছি বা অটো রিজার্ভ করেছি, সেক্ষেত্রে সব মিলিয়ে টোটাল আমাদের 2,000-এর মতো খরচা হয়েছে। তো মোটামুটি 10-12 হাজারের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে বৃন্দাবন ট্যুর কিন্তু আপনারা সবাই প্ল্যান করে নিতে পারেন। এরপরে আমি বলবো বৃন্দাবন আসতে গেলে ঠিক কোন সময়টা একটু ভিড়টা কম থাকে। যদি আমাদের মতো জানুয়ারি মাসে আসতে চান, তাহলে এখানে এই সময়টা অন্যান্য সময়ের তুলনায় একটু ভিড়টা কম থাকে। তবে হ্যাঁ, যেগুলো গভর্নমেন্ট হলিডে সেইগুলোতে আসতে চাইলে কিন্তু ভিড়টা একটু বেশি হয়, কারণ যেহেতু দিল্লি থেকে এটা একদমই সামনে, তাই দিল্লির থেকে কিন্তু প্রচুর আসা যাওয়া হয় এখানে। সবাই 2-3 দিনের ছুটিতে বেশিরভাগ সময়টায় এই বৃন্দাবনেই হয়তো এসে থাকেন, যেটা আমাদের এখানে কদিন থেকে মনে হলো। তো জানুয়ারি মাসে যদি ট্যুর প্ল্যান করেন তাহলে কিন্তু ভিড়টা কম পাবেন। আর এরকম ছুটির দিনে যদি আসতে চান তাহলে অবশ্যই আগের থেকে রুম বুক করে আসতে হবে, না হলে এখানে রুম পাওয়া কিন্তু খুবই অসম্ভব ব্যাপার। তো এভাবে আমাদের শ্রীমতী রাধারানীর কৃপায় বৃন্দাবন যাত্রাটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফেসবুক ও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশেষে আপনারাও যাতে খুব তাড়াতাড়ি বৃন্দাবন ধাম যাত্রা করতে পারেন সেটাই প্রার্থনা করছি।